ওঠেন। আরে ছাড়েন তো, দূর মিয়া। আমি এখান থেকে উঠবো না। আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এখানে বসবেন? সাহস থাকলে বসে দেখান, আপনার ধাক্কা দিয়ে ফেলে দিব। এই, আপনি কি এখানে বসে আছেন কেন? উঠেন। আপনি কি? আমি কি আবার? আমি মানুষ। জায়গা কি আপনার নাকি? হ্যাঁ আমার। এই জায়গাটা আপনার? হ্যাঁ অবশ্যই এই জায়গা আমার। বুঝলাম না, আপনার জায়গা কিভাবে হলো? এইখানে তো রোজ আমি বসি। আচ্ছা, আপনি কখন আসেন? প্রতিদিন সকালে এসে বসি। ও আচ্ছা, আর আমি প্রতিদিন বিকেলে আসি। কিন্তু বুঝলাম না, আপনি কিসের জন্য বিকালে আসছেন? আমার এখানে অনেক স্মৃতি জড়ায় আছে, এই কারণেই আমি আসি। আহারে, আপনি এখানে অনেক স্মৃতি আছে, মনে হয় আমার স্মৃতি নেই। আমি এখানে কেন আসি? হ্যাঁ, এই স্টেশনে এত বসার জায়গা থাকতে আমি এই জায়গাতে রোজ এসে বসি, কারণ এখানে না আমার অনেক স্মৃতি জড়ায় আছে। বুঝতে পারছেন? আর হ্যাঁ, এটা গায়ে পড়ে কেন আমার সাথে ঝগড়া করছে? আরে আপনি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছেন কেন? শোনেন, আপনার সাথে ঝগড়া করা না আমার কোনো মুড নেই। আর হ্যাঁ, আমি মেয়ে মানুষ, আমি না একটু ঝগড়া করলামই, আপনি ছেলে মানুষ কেন ঝগড়া করবেন? আর একটা কথা, আজকের পর থেকে আপনারা এখানে আসবেন না, বসবেন না, বাস। ওভাবে তাকিয়ে থেকে লাভ আছে নাকি? বসবেন না, এটা হচ্ছে আমার লাভ। আজকের পরের থেকে আপনি এখানে এসে বসবেন না। কি বসবো না মানে? এই যে বসবেন। এই, আপনি চাপান। ওঠেন। আরে ছাড়েন তো, ওঠেন। দূর মিয়া। আমি এখান থেকে উঠবো না। আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এখানে বসবেন? সাহস থাকলে বসে দেখান, আপনার ধাক্কা দিয়ে ফেলে দিব। এই যে ওঠেন। আরে কি হলো, আপনি এভাবে আমার পাশে কেন বসলেন? আপনি ওঠেন এখান থেকে। ও, তার মানে আপনি উঠবেন না, তাই তো? না। আচ্ছা, আপনি কি চান? ও, বুঝতে পেরেছি। সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এইভাবে বসেই পড়ে। শোনেন, আপনি যদি এইভাবে আমার পাশে বসে থাকেন না, আশেপাশের লোক দেখলে কি ভাববে? আপনি আমার বয়ফ্রেন্ড। আর তাছাড়া আমার বাড়িতে খবর দিলে আমার সমস্যা হবে, আপনি বুঝতে পারতেছেন না? দেখুক মানুষ দেখলে আমার কি, তাহলে আপনি উঠে যান আপনার সমস্যা হইলে। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আপনি কেন এমন করতেছেন? হ্যাঁ, এই জায়গাতে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি চাইলেও না এই জায়গার মায়া ছাড়তে পারবো না। জানেন তো, আমি তখন অনেক ছোট, তখন একদিন নানির বাড়িতে ঘুরতে আসি। আসার পর ওর সাথে আমার ফার্স্ট আলাপ হয়। ও ছিল বলতে পারেন আমার ছোটবেলার খেলার সাথে। আস্তে আস্তে ওর আমি এত প্রিয় হয়ে উঠি, ও না ওর অনেক প্রিয় হয়ে ওঠে। বুঝতেই পারিনি সেই ছোট্টবেলায় না কখন সে আমার মনের ভিতর জায়গা করে নিয়েছে, আর সেম আমিও তার মনে জায়গা করে নিয়েছিল। বলতে পারেন দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম, কখনো ভাবিনি তাকে হারিয়ে ফেলবো। এক সময় না আমার বাড়ি থেকে অনেক বকাবকি করতো, ওর সঙ্গে মিশতে নিষেধ করতো, কিন্তু না ও শুনতো আর না আমি শুনতাম। ও যখন যা খাইতো রোজ না আমার জন্য নিয়ে আসতো। জানেন তো, ওনা একটা চকলেট দেওয়ার জন্য আমার কাছে চলে আসতো। আমার বাড়ি থেকে কত বকাবকি করতো, ও কিচ্ছু মনে করতো না। আমি ওরে বলতাম, আচ্ছা তোমার যে সবাই বকাবকি করে তোমার রাগ হয় না? ও বলতো না, কারণ তুমি যখন খুশি হও তখন আমার সব রাগ শেষ হয়ে যায়। আচ্ছা আপনিই বলেন, সেই মানুষটার সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে শুধুমাত্র এই জায়গাতে, আমরা রোজ এখানে দেখা করতাম। তারপর না একদিন দুই বাসার ঝামেলা হয়, পরে ওর বাবা মা রাগ করে ওকে এখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু ওই যে মানুষটা চলে গেলেও আমার মনের মধ্যে না মানুষটা এখনো আছে। আমি না মানুষটাকে ভুলতে পারিনি। আমার মনে হয় ও আমার চিঠি ভোলেনি, কারণ সেটা বলা তো কখনো সম্ভব না। তাই আমি রোজ এখানে আসি। আমি যেমন বড় হয়ে গেছি, ও নিশ্চয়ই বড় হয়ে গেছে। ওর যদি আমার কথা মনে পড়ে, হয়তো ও এখানে আসবে, আমাকে খুঁজবে, আর তখন যদি আমাকে না পায় ও তো খুব কষ্ট পাবে। আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে, তাই আমি না ওর জন্য এখানে রোজ অপেক্ষা করি। কিন্তু আপনি যদি আমার এই জায়গাটা দখল করে নেন, আমি তো এখানে আসতে পারবো না, আর ও এসো না আমাকে আর খুঁজে পাবে না।
তাই বলছি কি প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আপনি না এখান থেকে যান, আমার জায়গাটা একটু ছেড়ে দেন না। হ্যাঁ, বুঝতে পারছি সমস্যা তাহলে তো খুব গুরুতর। তাহলে এক কাজ করি, আপনিও এখানে বসেন, আমিও এখানে বসবো, কারণ আপনারও স্মৃতি জড়ায় আছে, আমারও স্মৃতি জড়ায় আছে। তাহলে আমি প্রতিদিন সকালে না আসে আমি প্রতিদিন বিকালে আসবো, একসাথে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে, আর আশেপাশে গিয়ে চা কফি খেলাম, এটাও চলবে। আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, কি বলেন? আপনি কি বলছেনটা কি? দেখেন, যদি সত্যি আমার ছোটবেলার সেই প্রিয় মানুষটা আসে না, তাহলে তো সে তো আমাকে থেকে ভুল বুঝবে। কারণ সে তো আর জানবে না আপনার সাথে হুট করে আমার পরিচয় হয়েছে, সে ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড। তখন সে আমার থেকে আরো দূরে চলে যাবে। আমি এটা চাই না, কারণ আমি ওই মানুষটাকে আজ বড্ড ভালোবাসি। জানি না বড় হওয়ার পরেও দেখতে কেমন হয়েছে, পরে দেখলে চিনবো কিনা সেটাও জানি না। তবে হ্যাঁ, ওর আর আমার মাঝে কিন্তু একটা সিক্রেট ছিল, নাম নিয়ে। সেটা বললে ও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। দেখেন, কথায় কথা আপনি কি এত কথা কেন বলছি? আচ্ছা শুনেন না, বাদ দিন, এখন আসলে কথা আসি। আপনি যেহেতু আপনার জায়গা ছাড়বেন না, আমিও ছাড়বো না। তাই বলি কি, একটা রিকোয়েস্ট, আমি বিকালে আসতাম বিকালে আসবো, আর আপনি সকালে আসতেন সকালে আসবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি। আর হ্যাঁ, বিকালে কিন্তু ভুলে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আসতে পারে। টেপে এই, আপনি কি বললেন? আপনি কিভাবে এই নামটা জানলেন? কি হলো? আপনি কি বলেন তো? আপনি কিভাবে শিল্পী নামটা জানলেন? কথা বলছেন না কেন? সত্যি করে বলেন তো, আপনি কি? আপনি পাত্তু? তার মানে আমি ঠিক ধরেছিলাম। বারে, এতদিনে সে ছোটবেলার সব যায়নি না, মেয়েদের গায়ে পড়ে এখনো ঝগড়া করতে হয়। এই পরিচয়টা আগে দিলে কি এমন ক্ষতি হইতো? তার মানে বুঝতে পেরেছি, আমি যদি এতক্ষণ আমার ছোটবেলার হিস্ট্রি না বলতাম, তুমি তো আমার চিনতেও পারতাম না, আর সত্যি কথাটা কখনো প্রকাশও করতে না। অথচ রোজ দেখো, আমি এখানে আসি আর তুমি এখানে আসো, তাই না? কি এখনো কোনো কথা নাই মুখে? সত্যি কথা বলতে তোমাকে দেখার পরে না আমার মুখের ভাষা হারিয়ে ফেলছে, কি বলবো বুঝতে পারছি না। হয়েছে হয়েছে, কবি সাহেব বলিকে অনেক কবিতা বলে ফেলছেন, এখন একটু চুপ করেন। সবই তো বুঝলাম, অবশেষে আমাদের দেখা হয়ে গেল। কিন্তু একটা কথা বলছি কি, আন্টির কি রাগ একটু কমছে, নাকি আমার প্রতি সেই একই রাগ আছে? না মানে যদি আগের মতো রাগ থাকে, তাহলে তো এতদিন পর দেখা হলেও তোমার আর আমার মিলটা অত সহজ হবে না। তবে একটা কথা, যদি দুই ফ্যামিলি মেনে না নেয়, তাতে তো কোনো আপত্তি নেই, কারণ এখন তো আমরা বড় হয়ে গেছি। প্রথমে বলবা, তারপর না শুনলে তুমি আমি একসঙ্গে দূরে কোথায় পালিয়ে যাব, কি বলো? হুম। বলছি কি, এখানে বসে শুধু হুই করবা, নাকি মানে এতদিন পর আমাদের দেখা হলো, তাই বলছিলাম চলো না একটু ঘুরে আসি, মানে ছোটবেলার মতো। তুমি আমারে বাদাম কিনে খাওয়াতো না, এখন খাওয়াবা না? ঠিক আছে, চলো। চলো। তাহলে আমাদের এই জায়গাটা কি হবে? কেন, আমরা রোজ আসবো, এখানে গল্প করবো। তবে একটা জিনিস ভেবেছি কি জানো, ভাবছি বিয়েটা আমরা এখানেই করবো। এইখানে বিয়ে করবা? হ্যাঁ, কারণ এই জায়গা কারণেই কিন্তু আমরা আবার এক হতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। চলো। কিরে, তোর নজর তো খালি ওই দিকে। শোন, এই মেয়েটার কাছে যে পটাবের পারবে, সে হচ্ছে আমাদের মধ্যে রাজা। যে আগে পটাবের পারবে সেই রাজা। তাহলে তোরা থাক,
আমি আগে যাই। না আমি যাচ্ছি আগে। তুই যাবি? হ্যাঁ, আমি যাই। খাড়া করে দৌড় মারছে। আমি মহাশিল, দিন 500 টাকা করে কাজ করি, দুজনের সংসার ভালো মতন চলবে নে, চললে একসাথে সংসার করি, তোমার কোনো আপত্তি নাই তো? কিরে মহাসেন, তোর দ্বারা কোনো কিছুই সম্ভব না। তাই তো দেখতেছি। ওই দ্বারা হবে না নে, তুই থাক, আমি যাই দেখতেছি। ওই দেখ, আর একজনের মনে আর সহ্য হচ্ছে না, চলে গেল। দেখ ওদি কি করে। কি মনে হয়? তোর দ্বারা সম্ভব না, এইসব কাজ তো আমি ছাড়া আর কেউ পারে না। রাজি হয়ে যাও। কি রাজি হব? আমি আর সকলের মতো না, আর কথা ঘুরায় পেঁচায় বলতে পছন্দ করি না আমি। সবই তো বুঝলাম, রাজিটা কি হব? আমার ইনকাম 500 টাকার থেকে একটু বেশিই আছে। ও, তো মিস্টার করেনটা কি আপনি? আমার দোকান আছে, কিসের দোকান? স্যান্ডেলের দোকান। ও, তো আপনার দোকানের নামটা কি? রিয়াদ শুজ, দোকানটা কোথায়? শহরের মধ্যে। ও, তো আচ্ছা, আপনার দোকানের সবচেয়ে দামি স্যান্ডেলের দাম কত? দামি স্যান্ডেল বলতে 150 টাকা। তাহলে মনে হয় 150 টাকার স্যান্ডেল দিয়ে আপনি 2 গালে 2টা পরবে। আমার দ্বারা মনে হয় হবে না। নেক্সট। এই যে মিস্টার দাঁড়ান, শোনেন, কষ্ট করে আর আপনাকে নেক্সট ডাকতে হবে না। আমি নেক্সটের কাছে যাচ্ছি, চলেন। দেখ, তোরা তো পারলো না, আর আমার জন্য চলে আসছে। আমি আগেই জানতাম যে দূরেতে দেখেই আমার তোর কিরাস খাইছে। এই যে মিস্টার, আপনার কি মনে হচ্ছে আমি পটে এখানে আসছি? মোটেই না, আমি তো এইখানে আসতে আপনাদের 3 জনকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে ম্যাডাম, আমাদের শিক্ষা আগেই আছে, আপনার থেকে নতুন করে আমার শিক্ষা নেওয়া লাগবে না। হ্যাঁ, শিক্ষা নিতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় মেয়েরা সত্যি খুব সস্তা? মানে আপনি একটা সানগ্লাস পরার একটু হ্যান্ডসাম থাকে, আর একটা মেয়ে দেখে পড়ে গেল, না কি ভাবছেন যে একজন প্রপোজ করেছে, তারপর আরেকজন প্রপোজ করলো, তারপর আরেকজন প্রপোজ করলো, তখন কি করবে? একটা মেয়ে যখন দেখবে 2টা বা 3টা ছেলে তাকে প্রপোজ করছে, তখন একজনের উপর ক্রাশ খেয়ে যাবে। আপনার এইটা মনে হয়? শুনেন 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 মিস্টার, মেয়েদের সম্বন্ধে না আপনার কোনো ধারণা নেই। আসলে আপনাদের মতো বকাটা ছেলে পেলেদেরকে না মেয়েরা পছন্দ করে না। ওই যে যেমন আপনারা প্রেম করার সময় সুন্দর মেয়ে খোঁজেন, হ্যান্ডসাম সুন্দর মেয়ে হতে হবে, মেয়ে খুব মডার্ন হতে হবে, কিন্তু যখন বিয়ে করতে যান তখন কি যেন বলেন, না না মেয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, একটু ধার্মিক কোয়ালিটির মেয়ে পছন্দ। স্যার, আমাদের মেয়েদের ক্ষেত্রে সেরকম হচ্ছে, যখন প্রেম করে তারা একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খোঁজে, কিন্তু বিয়ে করার সময় তখন কিন্তু হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজে না। তখন তারা কিভাবে জানেন, নম্র ভদ্রের একটা পাত্র হবে, ছেলে ভালো একটা পজিশনে থাকতে হবে, মানে ভালো একটা চাকরি বাকরি করতে হবে, স্টাবলিশড হতে হবে। তবে আমি একটা কথা বলি, আসলে 95% মেয়েরাই একটু নম্রভদ্র ভদ্র ছেলেদেরকে পছন্দ করে, এবং তারা চায় ছেলের জন্য কোনো একটা কাজ করে, স্টাবলিশড হয়। এই আপনার মতো বকাটে ছেলে পেলেদেরকে মেয়েরা পছন্দ করে। হ্যাঁ, হাতে গুলো 2-4টা মেয়ে পছন্দ করতে পারে। আর আপনার কি মনে হয়, আপনাদের জন্য কি মেয়েরা একটা স্টেশনে বসতে পারবে না? আপনারা যখন একটা মেয়ে দেখবেন তখন এক এক করে সবাই ইশারা করবেন, এ প্রপোজ করবেন, ও প্রপোজ করবেন, মানে ঠিক কি? আমি কোনো ফুটপাত থেকে উঠে আসছি? হ্যাঁ, শুনেন, এখনো মেয়েদের সম্বন্ধে না আপনার কোনো আইডিয়া নেই। আর তাছাড়া আপনার মা তো একজন মেয়ে, পারলে মেয়েদেরকে সম্মান করতে শিখুন। কি শিখাইছে আপনার মা যে রাস্তাঘাটে যেখানে সেখানে একটা মেয়ে দেখলে উল্টাপাল্টা প্রপোজ করা শুরু করবেন, এ বিয়ের প্রস্তাব দিবেন, এ বলবে না না ওর চেয়ে আমি বেটার। এই যে আপনার পাশে উনি যেরকম বলছিল, আমি 500 টাকা ইনকাম করি, কোনো সমস্যা নাই, তোমাকে নিয়ে চলে যাও। আরে বর্তমান বাজার 500 টাকা কি হয় বলেন তো? সত্যি আমার জানা নেই, কারণ আমার নিজেরই আর 300 টাকা হাত খরচ নেই। আচ্ছা, মনে করলাম হাত থাকলো 200 দিয়ে কি 3 বেলা খাবার হবে নাকি আমার জানা নেই তো। আরে যে আপনি বলছেন 600 টাকা, আচ্ছা যাই হোক, 500, 600 বা 1000, আমি বলি কি, এইভাবে মেয়েদের পিছু ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট না করে এখনো অনেক সময় আছে, সবে তো আপনার বয়স শুরু,
আপনার লাইফটাকে সুন্দর করে সাজান। এই টাকাগুলো নষ্ট না করে টাকাগুলো জমা, ওই জন্য আপনার বাবা মার কাছে আপনার ইনকামের টাকাটা দেন। তাতে দেখবেন আপনার বাবা মা টাকাগুলো নষ্ট করবে না, বরং আপনাদের জন্য রেখে দিবে। আর আপনাদের জন্য সুন্দর একটা মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দেবে, তাকে নিয়ে অনেক সুখে থাকবেন। আর তাতে আপনাদেরকে মানুষ ভালোই বলবে। এইরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বা বসে মেয়েদেরকে বিরক্ত করা ছেলেদেরকে মানে পকেটে ছাড়া আর কিচ্ছু বলে না। বুঝতে পারছেন? আসলে থাপ্পড় মারলেই না সবসময় থাপ্পড় মারা হয় না, মাঝে মাঝে কিছু কিছু কথা থাপ্পড়ের চেয়ে অনেক বড় হয়। আমি অনেক ভদ্রভাবে না আপনাদের তিনজনকে বোঝানোর চেষ্টা করলাম। যদি বোঝেন ভালো, আর যদি না বোঝেন হয়তো দেখেন পরবর্তী কোনোদিন আমার সামনে পড়লেন, অথবা আমার চেয়ে বেশি বুঝে অন্য কোনো মেয়ের সামনে পড়লে সেদের আমার মতো এত ভদ্রভাবে না বোঝাতে আসবে, থাপ্পড়ায় একদম সোজা করে দিবে। বুঝতে পারছেন? আর হ্যাঁ, আজকে থেকে শুধু আমার পিছনে না, কোনো মেয়ের পিছনে যেন আপনাদের ঘোরা না দেখে। যদি দেখছি না, ওই দিন বুঝতে পারবেন যে আমি কি। যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা বাড়াতে চাই না। আজকে থেকে ভালো হয়ে যায়। আসছি। কিরে মানুষ পুরো কি ইমোশনাল হয়ে গেছিস? আরে না, বাদ দে, একটা গেছে আর গেছে, কত 10টা আসবে। ও কথা কই কে আসবে? পকেটে খালি টাকা তাই। যাই হোক, নেক্সট কোন দিকে আছে? পিছনের দিক দেখছি। ওইদিকে যাই। আমার কাছে কেন যেন মনে হয়েছিল ও বেঁচে আছে, ও ঠিক একদিন ফিরে আসবে। আর যখন এই স্টেশন দিয়ে হাঁটছিলাম, সালমান, হ্যাঁ সালমানই তো, কিন্তু সালমান না, না সালমান, সালমান তুমি এখানে? আরে কোথায় ছিল তুমি? হ্যাঁ, আমি তোমার কত করছি তুমি জানো? কি হলো, তুমি আমাকে চিনতে পারছো না? এই যে, আরে সালমান কিছু বলো প্লিজ। কে আপনি? কে আমি মানে? কে? তুমি আমাকে চিনতে পারতেছ না? ও বুঝতে পেরেছি, তুমি মজা করছো না। দেখো সালমান, এতদিন পরে আমাদের দেখা হলো, আর তুমি এইভাবে আমার সাথে কিন্তু মজা করতে পারো না। সরো। সালমান কে? সালমান নামে কাউকে আমি চিনি না, আর আমার নাম হচ্ছে আবিদ। আবিদ? সিরিয়াসলি কি আপনি আবিদ? আমাকে দেখে কোন গেলে সালমান মনে হচ্ছে। তাহলে কি সত্যি আমি ভুল করলাম? কিন্তু না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে চিনতে এতটা ভুল করব? ও সত্যি তো, সালমান তো মারা গেছে 5 বছর আগে। আমারই কোথাও ভুল হচ্ছে। জানেন তো, মানুষ যাকে প্রচন্ড ভালোবাসে তার মতো কাউকে দেখলেই না মনে হয় সত্যি আমার সেই মানুষটা ফিরে এসেছে। এই যে যেমন আপনাকে ফার্স্ট দেখাতে আমার বুকের মধ্যে না কেমন হাহাকার করে উঠলো। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার মন বলছিল না, এটাই তুমি। সরি, আপনি আসলে আপনাকে দেখতে না সেম সালমানের মতো। সে ছিল আমার ভালোবাসার মানুষ। জানেন, সালমান ছিল আমার বয়ফ্রেন্ড। ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। আর সত্যিই তো, আপনি কিভাবে সালমান হবেন? আপনি যদি সালমান হইতেন তাহলে এইভাবে আমাকে সরাই দিতে পারতেন না, কারণ আমার সালমান আমাকে দেখে কখনোই আমার সাথে এতটুকু অভিনয় করতে পারতো না। ও আমার পাগলের মতো ভালোবাসতো। আসলে আমি যখন কলেজে উঠি প্রায় দেখতাম একটা ছেলে রোজ আমার পিছ পিছ ঘুরতো, আমাকে ফলো করতো। তো আমি দেখেও না দেখার ভান করতাম। এভাবে কিছুদিন যেতে যেতে একদিন আমি নিজেই জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি পৃথিবীতে কোনো কাজ নেই, কেন আমার কিছু ঘুরে? সে এসে বললো ঘুরতে ভালো লাগে। আমার খুব কৌতূহল হলো, একদিন জানতে চাইলাম, আচ্ছা আমার কি ভালো লাগে, কেন আমার কিছু ঘুরে?
সে হেসে উত্তর দিল, যদি ভালোই না লাগতো তাহলে রোজ তোমার পিছে কেন ঘুরবো। এভাবে আস্তে আস্তে না আমাদের বন্ধুত্ব শুরু হয়। মাসখানেক যাওয়ার পর সে একদিন আমারও প্রপোজ করলো, আর আমিও না না করতে পারিনি, কারণ ততদিন ওই মানুষটা আমার এই মনে না জায়গা করে অলরেডি নিচ্ছে। এভাবে আস্তে আস্তে না কখন যে দুজনে মায়ে পড়ে গেলাম বুঝতে পারলাম না। তারপর রোজ আমাদের দেখা, সারা রাত জেগে কথা বলা। একটা সময় দুজন ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। ভালোই যাচ্ছিল আমাদের দিনকাল। হ্যাঁ, এক সময় ও আমাকে ওদের বাসায় নিয়ে গেল, ওর পরিবারের সাথে আমাকে আলাপও করাই দিল। ওর পরিবারও না আমাকে অনেকটা খুশি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল আমাদের বিয়ে দিবে। হঠাৎ না ওর একটা চাকরি হলো, ও বললো ঢাকাতে যেতে হবে। আমি চাকরিতে জয়েন করার পরে আমরা বিয়ে করে নিব। আমার পরিবারও মহা খুশি। যাওয়ার সময় আমার সাথে দেখা করে গেল, কত সুন্দর কথা বলে গেল। ও বললো পৌঁছায় ফোন দিবে, কিন্তু জানেন তো মানুষটা আর ওখানে পৌঁছাতে পারলো না। আর ওই দিনের পর থেকে আমার কাছে আর তার কোনো ফোন আসলো না। আমি একের পর এক ট্রাই করে যাচ্ছিলাম তার ফোনে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। পরে হঠাৎ শুনতে পারি ও যে গাড়িতে যাওয়ার কথা, সেই গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করে, আর ওই গাড়ির একটা যাত্রী বেঁচে নেই। কিন্তু আমরা না ওর লাশ পাইনি। অনেক চেষ্টা করেছিল ওর বাড়ির লোক, কিন্তু লাশ কেউ পায়নি। এমনকি ওই গাড়ির লাশ কেউ সে ঠিক বলতে পারে না কোনটা কার লাশ। আমি কিছুদিন অসুস্থ হয়ে যাই, কিন্তু আমার মনে না বিশ্বাস হয়নি যে মারা গেছে। কেন জানেন? কারণ আমি তো ওর লাশটা দেখতে পাইনি। আমার কাছে কেন যেন মনে হয়েছিল ও বেঁচে আছে, ও ঠিক একদিন ফিরে আসবে। আর যখন এই স্টেশন দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দূর থেকে আপনাকে দেখার পর আমার কাছে মনে হলো হ্যাঁ আমি ঠিক, এই তো চোখের সামনে দেখছি সালমানকে, ও ফিরে এসেছে। আর তাই তো হঠাৎ করে এসে আপনাকে টাচ করি, সালমান সালমান বলে ডাকতে থাকি, কিন্তু বুঝতে পারিনি আমি ভুলছিলাম। সরি, আমি তখন থেকে দেখেন এত কথা বলে আপনাকে বিরক্ত করছি। আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না, বুঝতে পারছি বিরক্ত হচ্ছেন না। আসলে আপনাকে বিরক্ত হওয়াটা না আমার মোটেও ঠিক হচ্ছে না। আচ্ছা সরি, আমি না বুঝতে পারি না আপনাকে টাচ করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। আপনি যাবেন, আমি কিছু মনে করি না। কারোর মতো দেখা গেলে হঠাৎ উঠে এরকম মনে করবো না। ওকে, মনে থাকবে, আপনি ঠিকই বলেছেন। আসলে এইভাবে না ওর মতো আপনাকে দেখা গেল বলে এভাবে এসে আপনি গায়ে পাওয়াটা সত্যি আমার ঠিক হয়নি। আচ্ছা, পারলে আমার কোনো ক্ষমা করবেন। এক মাস। ও আরেকটা কথা, আসলে আপনাকে অনেক কথা বলে ফেললাম, আপনি কিছু মনে করবেন না। কেমন আছেন? ভালো, কিন্তু আপনি হঠাৎ আমার হাতটা ধরলেন। আসলে সেদিন আমার সাথে যা ঘটেছিল, যে বাসে যাওয়ার কথা ছিল সেই বাসটা আমি মিস্টেক করছি। তার কিছুক্ষণ পরে আমি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাই। অ্যারেস্ট হওয়ার পরে যে 5 বছর জেলে ছিলাম, তারপরে বের হয়েছে কালকে। আর বের হয়ে জানতে পারি সবাই জানে আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি, কিন্তু সত্যি বলতে আমি মারা যাইনি। আমি এতদিন জেলে ছিলাম। এত কিছু ঘটে গেছে তোমার সাথে, অথচ আমরা কিচ্ছু জানতে পারিনি। কথাই আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো তাই। নাইলে দেখো সেদিন যদি ওই গাড়িটাকে আমি মিস না করতাম, তাহলে তো এতদিন তুমি বেঁচেই থাকতো না। হয়তো জানি তোমার অনেক কষ্ট হয়েছে, 5টা বছর তুমি জেলখানাতে ছিল, তাতে কি? তবুও তো অবশেষে আমাদের দেখা হলো, তোমাকে ফিরে পেলাম। আচ্ছা, তোমার বাড়ির লোক কি তোমার খবর জানে? না, বাড়ির লোক এখনো জানে না। দেখছো আমার কি ভাগ্য। আমি জানি না কেন যেন আমার খুব মন চাইলো, যে বাসাতে একদম ভালো লাগছিল না, একটু যাই স্টেশনে ঘুরে আসি। আজকে যদি আমি এখানে না আসতাম, তোমার দেখা তুমি পাইতাম না। আচ্ছা শুনো না, বলছি কি, আমার মনে হয় এখনই তোমার বাড়ি থেকে যাওয়া দরকার, তাদেরকে জানানো দরকার। বাড়িতে অবশ্যই যাবো, কিন্তু আমি এতদিন টেনশনে ছিলাম।
যে আসলে তোমার বিয়ে হয়েছে কি না হয়েছে এই বিষয়ে নিয়ে অনেক টেনশন করছি। যাই হোক, আমি এখন ক্লিয়ার। তুমি কিভাবে ভাবলা? তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব, এটা না প্রশ্নই আসে না, বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি সত্যি মারা যেতাম তাহলে কি তুমি জীবনে আর বিয়ে করতে? একটা জিনিস কি জানো তো, হয়তো তুমি আমার সঙ্গে থাকতে না, কিন্তু আমার কল্পনায়, আমার ভাবনায়, আমার মনে সবটা জুড়ে তো শুধুমাত্র তুমিই ছিল। তাই ভেবেছিলাম তুমি জীবনে ফিরে না আসলেও তোমার স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবে। কিন্তু ওই যে সৃষ্টিকর্তা তো আসলে চেয়েছিল আমি তোমার সাথে বাকি জীবন কাটাই, তাই হয়তো আবার তোমাকে ফিরিয়ে দিয়েছে। কি এখানে কি বসে থাকবা, না আমাকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাবো? ঠিক আছে, চলো। ওই টাকা কই, টাকা দাও। এই দাঁড়াও দাঁড়াও। কাল কিনা তোমার টাকা দিলাম, আজ তোমার কিসের টাকা? কে তোমাকে আমি বললাম না টাকা আনার কথা? দেখো সালমান, প্রতিদিন তুমি বলবা টাকা আনার কথা, আমি টাকা প্রতিদিন পাবোটা কই? শেষ বুঝি না, তুমি কি আমার সাথে সম্পর্ক করো নাকি টাকা? তুমি টাকা নাই তাহলে এখানে আসছো কেন? তোমার সাথে দেখা করতে, তোমার সাথে কথা বলতে, এটা কেন বুঝো না? তুমি জানো না আমার সাথে দেখা করতে টাকা লাগে? আচ্ছা, কাল কতগুলো টাকা নিয়ে কি করলা তুমি? আমার যা ইচ্ছা আমি তাই করছি, তুমি টাকা আনো নাই কেন? এটা কেমন কথা তুমি? আরে আমি একটা মেয়ে, না জানে আমার প্রয়োজন তুমি মেটাবা, অথচ রোজ রোজ তুমি টাকার কথা বলো। তোমাকে আমি টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেছি, তারপরে তুমি বলছো টাকা আনতে, বলছো আনোনি কেন? আমি কই পাবো এত টাকা বলো তো? এত কথা শুনতেছে না, যাও বাসা যাও, বাসা যাও দ্রুত টাকা আনো। আরে বাবা, বাসাতে টাকা থাকলে তো নিয়ে আসবো, আর বাবাকে কয়দিন মিথ্যা কথা বলবো বলো তো? রোজ তো এই বাহানা সেই বাহানা দিয়ে নিতে 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 আর কি বলবো? আমি তো আমার মনে হয় না তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। বুঝলাম না, মানে কি বললো আবার বলো? তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। এই সম্পর্ক থাকবে না মানে? হ্যাঁ, কি বলছো তুমি এসব? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমার যখন ভালো লাগবে সম্পর্ক রাখবা, ভালো লাগবে না সম্পর্ক রাখবে না। তুমি টাকার সাথে সম্পর্ক করছো, লজ্জা লাগে না তোমার? তোমার দিকে তাকাইতে না আমার লজ্জা লাগতেছে। এই তোমার জন্য আমি কি করি নাই বলো তো? তোমার জন্য দিনের পর দিন আমি বাড়িতে কত মিথ্যা কথা বলছি। আরে আমি 5টা প্রাইভেট পড়ে বলছি, আদৌকে আমি একটা প্রাইভেট পড়ি না। কেন বলছি জানো? শুধুমাত্র তোমার জন্য। এই যে তুমি কথায় কথায় শুধু বড় টাকা লাগবে টাকা লাগবে, কিন্তু আমি কি একবার জানতে চাইতে পারি না তুমি টাকাটা কি করতেছো, কোথায় দিচ্ছ? না, সেটা জিজ্ঞাসা করলেও কেন সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? যেটা কৈফিয়তে কি হলো? তুমি আমার থেকে টাকা নিচ্ছ, কি করতেছো সেটা তুমি বলবো না, সেটা জিজ্ঞেস করলে আমার কৈফিয়ত চা হয় না? আচ্ছা, সেম কাজটা যদি আমি তোমার সাথে করতাম, তোমার থেকে টাকা নিতাম, তুমি কি একটাবার আমার জিজ্ঞেস করতে না যে এই তুমি টাকা দেওয়া তো কি করো? হ্যাঁ, একটা মানুষের সমস্যা হইতেই পারে। তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমি সংসার করব সেই স্বপ্ন দেখেছি। তোমার সমস্যা দেখা দেখতো আমার সমস্যা দেখা দেখতো তোমার। কিন্তু জীবনে কখনো তুমি আমার সমস্যা দেখছো? দেখো, বরং আমি কি করছি, তোমার জন্য দিনের পর দিন পরিবারের কাছে একের পর এক মিথ্যা কথা বলছি। কেন? আমি তো এরকম একটা জীবন চাইনি যে আমি আমার পরিবারের কাছে দিনের পর দিন মিথ্যা কথা বলবো। তুমি একটাবার ভেবে দেখছো আমার পরীক্ষার রেজাল্টের কি অবস্থা? আরে আমার এখন টিউশনি নেওয়ার দরকার, কিন্তু আমি সেটা পারতেছি না। বাড়িতে ঠিকই বলতেছে হ্যাঁ আমি প্রাইভেট পড়ি, কিন্তু টাকাগুলো নিয়ে এসে রোজ তোমাকে দিতে হচ্ছে। আর ওইদিকে দেখো, আমি যতটুকু বুঝতেছি ততটুকু লেখাপড়া করতেছি, বুঝতেছি না, করতেছি না। এভাবে করতে করতে আমার রেজাল্টের 12টা বেজে গেছে, অথচ সেই দিকেও তোমার খেয়াল নাই। অবশ্য খেয়াল কিভাবে থাকবে, তুমি তো শুধু টাকা বুঝো, টাকা। আমার দিকটা একবার ভেবে দেখছো না? তোমার জন্য কি করলাম? আমার কানে স্বর্ণের দুলজোড়া বিক্রি করে দিলাম। বাড়িতে কি বললাম? হারায় গেছে। সত্যি কি আমার দুল হারিয়েছিল? শুধুমাত্র তোমার জন্য। এই যে আমার হাতে আংটিটা দেখতে পাচ্ছ না, এদিকে তাকায় দেখো, কি আংটি? স্বর্ণেরটা কি হয়েছে? হারায় গেছে। হ্যাঁ, মানে বিক্রি করে তো টাকাটা তোমাকে দিয়েছি, আমার পরিবার যেন হারায় গেছে। একটা পর্যায়ে না আমার পরিবার আমার দিক থেকে মুখ ফেরাই দিচ্ছে, তারা বুঝতে পারতেছে না, আমাকে বিশ্বাস করতেছে না, আমার সব জিনিস হারিয়ে যায় কিভাবে। অথচ আমি তো বলতে পারতেছি না টাকাটা তোমার পিছনে লাগতেছে। তোমার জন্য আমি আমার বাবার পকেট থেকে টাকা পর্যন্ত চুরি করতেছি, অথচ আমার পরিবার না কখনো আমাকে শিক্ষা দেয়নি যে চুরি করো। কিন্তু কি করবো, রোজ তুমি টাকা চাও,
একটা মানুষ এত টাকা নিয়ে কি করে সত্যি আমার মাথায় আসে না। আর তাছাড়া তোমার পরিবার একদম জিরো তা তো না। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে রিলেশন করছিলাম টাকা দিয়ে আবার নেওয়ার জন্য না। তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটা সম্পর্কে জড়াইছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তোমার সাথে একদিন ঘর বাঁধবো। কিন্তু তুমি কি করতেছো? কই, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবার তোমার সময় নেই, আমাকে নিয়ে ভাবার তোমার সময় নেই। আমার সাথে 10 মিনিট তুমি স্থিরভাবে কথা বলতে পারো না। শুধু আসো, সূচনার টাকা দাও, টাকা নিলে চলে গেল, ফোন দিচ্ছ সূচনার টাকা লাগবে, টাকা দিচ্ছি চলে যাচ্ছ। এত টাকা কি করছো টাকা তুমি? আর তোমার জন্য আমাকে কি করতে হবে একটু বলবা প্লিজ, একটু বলো তো। আর কত নিচে নামাবা আমাকে? আমার তো এখন ভয় হচ্ছে রীতিমতো তোমাকে দেখে। মনে হচ্ছে তুমি স্বাভাবিক সুস্থ নও। কারণ একটা স্বাভাবিক সুস্থ মানুষ কখনো এতটাই অ্যাবনর্মাল হয় না। তুমি আমাকে এখন কি বললা? টাকা নিতে আসতো কেন? মানে আমি তোমার গার্লফ্রেন্ড, তোমার সাথে দেখা করতে আসতে পারি না, সেক্ষেত্রে আমাকে টাকা নিয়ে আসতে হবে। টাকা ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না। সম্পর্ক কি আমাদের সত্যি প্রেমের নাকি টাকা? বলো তো দেখি। তোমার মুখে উত্তর নেই না। আজকে আমি তোমাকে টাকা দিতে পারি না যেন তুমি কি বলছো আমার সাথে তোমার সম্পর্ক রাখা সম্ভব না। আরে লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, তোমার জন্য আমি নামতে নামতে চুরি পর্যন্ত করা শুরু করছি বাবার পক্ষ থেকে, আর সেই তুমি আমাকে কি বলতেছো তোমার সাথে তোমার সম্পর্ক রাখা হবে না? কি নতুন আরো 2টা মেয়েরা পটাবা নাকি? তার থেকে আবার টাকা নিবা, তাকে আবার আমার মতো শেখাবা যে বাপের পক্ষ থেকে টাকা চুরি করো? তুমি প্রাইভেট না পারে প্রাইভেট টাকাগুলো নিয়ে এসে আমাকে দাও। এই তুমি কি নেশা করো? সত্যি করে বলো তো। সুস্থ স্বাভাবিক ব্যক্তি না এত টাকা নিয়ে কিচ্ছু করতে পারে। এখন আমার মনে হচ্ছে হয় তুমি আমার থেকে টাকা নিয়ে কোনো মেয়ের পিছনে ঢালো, আর নাহলে তুমি নেশা করো। এখন সেটা তুমি কি করো তুমি আর ওই আল্লাহ জানো। তবে আজকে তোমাকে এর উত্তরটা দিতে হবে। তুমি এত টাকা নিয়ে কি করো? কি হলো উত্তর দাও। সূচনা দেখো, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। আসলে তোমার থেকে টাকা নিয়ে আমি নেশা করি। আমি আজ বেশ কিছুদিন ধরে নেশায় আসক্ত হয়ে গেছি। এখন কি করব আমি নিজেই বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি ছাড়ার জন্য, আসলে আমি কোনো উপায় পাচ্ছি না যে কি করব। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি কি করব এটার কোনো উপায় নেই। উপায় আছে। পৃথিবীতে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আর তাছাড়া দেখো, আমি জানি না কিভাবে তুমি নিচে জড়াই গেলা। আসলে ভুলটা না আমার। এখন নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তুমি যখন আমার থেকে টাকা চাইছো আমি তোমার বিশ্বাস করে টাকা দিয়ে দিছি। প্রথম দিন থেকে যে তোমার আমি প্রশ্ন করতাম তুমি টাকা দিয়ে কি করবা, তাহলে হয়তো আজকে তুমি নিচে জড়াইতে পারতো। কথায় আছে না, ভালোবাসা অন্ধ। আমিও তোমাকে ভালোবেসে অন্ধ হয়ে গেছি। একবার আমি জিজ্ঞেস করিনি, যখন আমি বুঝতেছিলাম যে আমি একের পর এক বাড়িতে মিথ্যা কথা বলছি, আমি যেটা করছি ভুল করছি, তবুও দেখো তোমায় জিজ্ঞেস করি। একটা কথা কি সালমান, দেখো জীবনটা ততক্ষণই সুন্দর যতক্ষণ একটা মেয়ে বা একটা ছেলে কোনো কিছুতে আসক্ত না হয়। আর নেশা এমন একটা জিনিস যেটা একটা পরিবার ধ্বংস করে দিতে পারে। আর এটা জানা বা বুঝা আপনার শিক্ষিত ছিল হয়ে কিভাবে এগুলো জানি না। সঙ্গদোষের লোহাবাসী কথা আছে, হয়তো তুমি যাদের সাথে মিশো তাদের মধ্যে নেশা আসক্ত ছিল। তোমার সেই সার্কেলের জন্য তুমি যে কখন নেশায় জড়িয়ে পড়েছো বুঝতে পারো। একটা কথা বলি কি সালমান, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি তো জানোই আমি কতটা তোমাকে ভালোবাসি। তাহলে তুমি পারবা না? আমার জন্য তুমি পারবা না নেশাটা ছেড়ে দিতে? দেখো আমি জানি নেশাটা তোমাকে ছাড়তে কষ্ট হবে, কারণ যে কোনো নেশা একবার পড়ে গেলে ওখান থেকে ব্যাক আসাটা সত্যি কষ্ট। তবে আমার বিশ্বাস তুমি চাইলে সব করবে। আমার দিকে একবার ভাবো, তুমি যেরকম আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। আর তোমাকে ভালোবাসার জন্য আমার লেখাপড়া আছে কি অবস্থা। আমি দিনের পর দিন বাড়িতে মিথ্যা কথা বলতেছি, এই যে বাবার পকেট থেকে টাকা চুরি করে নিচ্ছি। আমি তো এমন ছিলাম না, যেটা করেছি তোমাকে ভালোবেসেই করেছি। আর সামান্য নেশা তুমি ছাড়তে পারবে না। শোনো, যখন তোমার খারাপ লাগবে তখন তুমি আমার সাথে আড্ডা দিবে, আমাকে কল দিবা, আমার সাথে কথা বলবা। আমাদের সময়গুলো কত সুন্দর ছিল না? আর তাছাড়া চেষ্টা করবা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আড্ডা না দিয়ে পরিবারের সাথে সময় দিয়ে। আর একটা রিকোয়েস্ট, তুমি নামাজ পড়া শুরু করো।
বিশ্বাস করো, চাইলে তুমি আস্তে আস্তে সেখান থেকে ব্যাক হতে পারো। আমি জানি প্রথম প্রথম তোমার কষ্ট হবে, কিন্তু কিছুদিন চেষ্টা করো। একবারে তুমি নেশা ছাড়তে পারবে না সেটা আমি জানি, কিন্তু ধীরে ধীরে তোমাকে ছাড়তে হবে, আমার জন্য ছাড়তে হবে। আর হ্যাঁ, এই কথা যদি আমার পরিবার জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তুমি আর আমি আলাদা হয়ে যাব। তুমি কি চাও আমি আর তুমি আলাদা হয়ে যাই? আর একটা জিনিস ভেবে দেখছো, সত্যি যদি আমার বিয়ে হয়ে যায় বা আমি আলাদা হয়ে যাই, তুমি কতটা কষ্ট করবে? তাই আমার জন্য তোমাকে পারতেই হবে। আর হ্যাঁ, আজকে থেকে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আর যখন তুমি টাকা জোগাড় করতে পারবে না, তখন আস্তে আস্তে এমনি তুমি নেশা করতে পারবে না। টাকা যেরকম মানুষকে নষ্ট করে, সেটা আজকে তুমি প্রমাণিত। আমি তোমাকে টাকা দিয়ে দিয়ে সত্যি নষ্ট করে ফেলেছি। আর একটা জিনিস ভাবো তো, আমি কোত্থেকে বা টাকা দিব? সত্যি আমার না দেয়ালে পেট ঠিকই গেছে, আমি আর পারবো না তোমাকে কোনো টাকা দিতে। শুনো, আর কখনো মুখ দিয়ে বলবা না যে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না। আজকে তো একটা থাপ্পড় মারছি, এই কথা শুনলে না সেদিন ঠাটায় 2টা থাপ্পড় মারবে। আর হ্যাঁ, সরি, আসলে তখন তুমি যেভাবে বলছো না, প্রচন্ড রাগ উঠে গেছিল, তাই তোমার গায়ে হাত তোমার গায়ে হাত তুলে ফেলছি। আচ্ছা, একটা কথা বলি, তুমি কি আমার উপর রাগ করছো? তুমি তো আমার ভালোর জন্য আমাকে বলছো। আচ্ছা, তারপরে সরি বলি কি, এখানে দাঁড়িয়ে এনে থেকে চলো না একটু ঘুরে আসি। শোনো, আমার মনে হয় তোমার সাথে আর আমার রিলেশন রাখা সম্ভব না। কেন? কারণ তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করে আমি কি পেয়েছি? কিচ্ছু না। তুমি আজ পর্যন্ত বলতে পারবা যে আমার ভালো একটা গিফট করছো? আরে মানুষের বয়ফ্রেন্ডরা আইফোন গিফট করে, আইফোন তো দূরের কথা। আজ পর্যন্ত কখনো বলতে পারলাম না যে তুমি আমার একটা রিং গিফট করছো। ডায়মন্ড তো পরের কথা, স্বর্ণ পরের কথা, আহা, একটা কিনা আংটি পর্যন্ত গিফট করছো? করনি। আর মানুষের বয়ফ্রেন্ডরা দেখো কি সুন্দর সুন্দর জিনিস গিফট করে, গার্লফ্রেন্ড না চাইতে গিফট করে। আর তাছাড়া তোমরা আমি বলছিলাম যে দেখো প্রতি মাসে আমার খরচটা তোমাকে দিতে হবে না, তুমি তো সেটাও পারলো না। একটা মাস যে আমার খরচ বহন করবা সে ক্ষমতাও তোমার নেই। তোমার সাথে সম্পর্ক রেখে আমার কি হবে বলো তো? তুমি কি আমার সাথে টাকার জন্য সম্পর্ক রাখছো, নাকি মন থেকে আমাকে ভালোবাসছো? কোনটা? আমি যদি বলি যে তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু টাকা আর সম্পর্ক না একে অপরের সাথে পরিপূরক। যার অর্থ থাকে না তার কেউ থাকে না। আর তাছাড়া আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমার থেকে যদি আমি বিনিময়ে কিছু নাই পাই, কেন তোমারে ভালোবাসবো? আর তাছাড়া তোমার মতো একটা ফকিরকে কেন আমি ভালোবাসতে চাবো বলো তো? আর আমি তোমারে ভালোবাসি, তোমার নিয়ে স্বপ্ন দেখি, আমি তো তোমার থেকে আশা করবোই ভালো ভালো গিফট। কিন্তু সেটাও যদি না পাই, তাহলে তোমার সাথে সম্পর্ক রাখা আমি তো মনে করি আসলে আমার দরকার নাই। তোমার চেয়ে বেটার কাউকে আমি ডিজার্ভ করি, আমি কেন তোমাকে নিয়ে পড়ে থাকবো বলো তো? এখন তুমি যদি ভাবো আমি টাকার জন্য, তাহলে তাই। যদি ভাবো ভালোবাসা, তবে হ্যাঁ, ভালোবাসতে হলেও না এই যুগে টাকার প্রয়োজন আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি তো দেখছো আমি চাকরির জন্য কত চেষ্টা করতেছি। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমার দায়িত্ব তো আর আমার না। আর বিয়ের পর তখন তোমার দায়িত্ব আমি নেব, আর তখন ভালো আমি একটা চাকরিও করবো। এই রাখো তো, বিয়ে আর বিয়ের পর দায়িত্ব। আরে তোমার মতো একটা ছোট লোককে কে বিয়ে করবে? হ্যাঁ, যে ছেলে কিনা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তার গার্লফ্রেন্ডের সামনে একটা গিফট পর্যন্ত করতে পারে না, সেই ছোট লোকটা কিনা আমি বিয়ে করব? হাজলামি মনে হয় তোমার? হ্যাঁ, তোমার কে বিয়ে করবে? হ্যাঁ, কথাবার্তা, তোমার চেহারা, তোমার চলাফেরা সবকিছু দেখে তো খ্যাত খ্যাত মনে হয়। আমি হয়ে না এতদিন তোমার সাথে রিলেশনটা রাখছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না তোমাকে পাত্তাও দিত না। ভাবছিলাম না ছেলেটা নম্রভদ্র আছে, চেষ্টা করবে কিছু একটা হবে। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। কারণ এতদিন ধরে যে একটা মেয়ের মন জয় করতে পারে না, সে ছেলে কি করবে? আরে একটা রাস্তার ফকির হলেও না সে চেষ্টা করে তার গার্লফ্রেন্ডকে নতুন নতুন গিফট করার। কেন জানো?
তাকে ধরে রাখার জন্য। মেয়েরা কি চায়, হ্যাঁ? সুন্দর সুন্দর গিফট তার বয়ফ্রেন্ডের কাছ থেকে। এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। কিন্তু তুমি গিফট দিয়া তো দূরের কথা, আমার মনে হয় কখনো তুমি চেষ্টাও করো। আর তুমি বলতেছো তোমারে নিয়ে নাকি আমি বিয়ে পর্যন্ত স্বপ্ন দেখি। এত বোকা তোমার মনে হয় আমারে? আমি এতটুকু না বোকা না। শোনো, তোমার সহজ সরল দেখছিলাম, তাই তোমার সাথে সম্পর্ক করছি। ভাবছিলাম যাক, একটা চাকরি বাকরি করবা, আমার সুন্দর সুন্দর গিফট দিবা, আর এর মধ্যে যদি তোমার অবস্থার পরিবর্তন হয় তাহলে বিয়ে করবো। কিন্তু যা দেখছি মনে হচ্ছে তোমার পিছনে আমি বেকার সময় নষ্ট করতেছি, বুঝতে পারছো? আর হ্যাঁ, ওই যে বউ আর গার্লফ্রেন্ডের কথা বলছিল না, শোনো শোনো, বউর চেয়ে না গার্লফ্রেন্ডের পিছনে অনেক খরচ বেশি। বউ হলে কি 3 বেলা খেতে দিচ্ছ, 6 মাসে 2টা শাড়ি দিচ্ছ, বা বছরে 2টা শাড়ি দিচ্ছ, শেষ। কিন্তু গার্লফ্রেন্ড, তুমি জানো গার্লফ্রেন্ড হলে কি করতে হয়? মাসে মিনিমাম 2-4 দিন তাকে নিয়ে চাইনিজে বসতে হয়, তাকে নিয়ে ঘুরতে হয়, তাকে নতুন নতুন গিফট দিতে হয়, তবে না সম্পর্ক থাকে। তার ফোনে মিনিট ভরে দেয়া, এমবি ভরে দেয়া, তাকে নতুন ফোন কিনে দেয়া, তাকে নিয়ে শপিং করা, এগুলো হচ্ছে গার্লফ্রেন্ড। অবশ্য তোমার মতো ছেলে কিভাবে বুঝবে, হ্যাঁ? কারণ ভুলটা তো আমার, কারণ আমার চুজ করছি না তোমারে। অবশ্য আমার চুজ করাটাই ভুল ছিল, এখন বুঝতে পারছি। তাই আমার মনে হচ্ছে তোমার পিছনে বেকার সময় না নষ্ট করে অন্য কোনো ছেলের পিছনে গেলে অন্তত এতদিনের সুন্দর সুন্দর গিফট হয়। এই যে একটা ফোন দেখতে পাচ্ছ না, তোমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। পারলা না তো আজ পর্যন্ত একটা ফোন গিফট করা। অবশ্য কাকে কি বলছে, যে নিজেই কিনা বাটন ফোন নিয়ে ঘুরে বেড়ায়, তারে আবার বলছে ফোন কিনে দেয়। তবে শোন, হ্যাঁ, তো ভদ্রভাবে আমি কথা বলতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তোর সাথে আর সম্পর্ক রাখবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে চললাম। এই যে ম্যাডাম, প্লিজ এক মিনিট কথা বলে যাবেন। বারে, আপনি আবার কি কোত্থেকে উদয় হলেন? আপনি আমার স্যারকে বোকা বলছেন। বোকা তো আমার স্যার না, বোকা আপনি। আপনাকে বোকা বললে ভুল হবে, আপনি একটা বোকা সুদা, এছাড়া কিছুই না। এই যে মিস্টার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই রাখেন তো আপনার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনার কি মাথাটা সত্যি গেছে নাকি? এরকম একটা খ্যাতকে আপনি বলছেন স্যার? উনি কিনা আপনার স্যার? ও, বুঝতে পেরেছি। ভদ্রভাবে তার মানে ছেলেদেরকে স্যার বলার অভ্যাসটা নিচ্ছে আপনার আছে না? অবশ্যই ইনাকে এই ভদ্র ভাবটা বললে উনি বুঝবে না। আপনি ওনাকে চেনেন? ওনাকে আমার চেয়ে বেশি ভালো করে মনে হয় কেউ চিনে না। অবশ্য রাস্তায় টুকাই বলা যাবে না, টুকার চেয়ে কম নয়। এই তো আজ 6 মাস ধরে আমার সাথে রিলেশন, এর মধ্যে সে একটা চাকরি জোগাড় করছে, না একটা চাকরি হচ্ছে, আর না সে একটু রোমান্টিক হচ্ছে। এটা দেখে বুঝতে পারছেন না নতুন করে চিনার কি আর কিছু আছে, নাকি ওনার নতুন কোনো পরিচয় আছে কোনটা? এই চুপ থাকেন, আপনার বক্তব্য বাদ দেন। আপনাদের মতো মেয়েরা এই শুধু পোশাক দেখেই বিবেচনা করে। এই যে ম্যাম, আপনি আমাকে দেখছেন না, কি হ্যান্ডসাম পোশাক, জুতা পায়ে। আমি কিন্তু সামান্য ওনার অফিসের কর্মচারী, অথচ আপনি ওনাকে চিনতে পারেননি। স্যার, আপনাকে আমি অনেকবার বলছি এসব মেয়েরা ভালো না, শুধু টাকার জন্য প্রেম করে। আপনি তো আমার কথা শোনেননি। হ্যাঁ সালমান, তুমি ঠিকই বলছো। তোমার কথা না শুনে আমার ভুল হয়েছে। শোনো না, আসলে সরি, বিশেষ করো আমি বুঝতে পারিনি তুমি এত বড় একজন স্যার। আর তাছাড়া সত্যি তো আমি যেগুলা করছি বা বলছি একদম ঠিক হয়নি, জানো তো। আমার না আজকে মাথাটা একটু গরম ছিল, তাই কি দিয়ে কি বলছি। আচ্ছা দেখো, আমি তো অনেকবারই তোমাকে বলছি তোমার সাথে সম্পর্ক রাখবো না, বেকআপ। তাই বলে আমি বেকআপ করেছি? করিনি তো। আমি তোমাকে আবারও ফোন দিয়েছি, আবারও যোগাযোগ করছি। আর তাছাড়া দেখো, আমি তো একটা মেয়ে। একজন মেয়ে তো তার শখের পুরুষের কাছ থেকে কোনো কিছু আশা করে, তেমনি আমিও করেছিলাম। এটা কি আমার অন্যায়? হ্যাঁ মানলাম, তোমাকে অপমান করা, এতগুলা কথা বলা, এটা আমার একদম উচিত হয়নি। বলছি কি, আমারে তুমি ক্ষমা করে দাও প্লিজ, ভুল বোঝো না। স্যার, ক্ষমা নেই। মিষ্টি কথায় ফুটেন না, আপনার এখানে কিন্তু রস ঢালতেছে। এই আপনি চুপ করেন, আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন? হ্যাঁ দেখো, ও কিন্তু আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। একটু আমার কথাটা শোনো, ওকে এখান থেকে চলে যেতে বলো। তুমি আর আমি একটু 10 মিনিট কথা বলি। সালমান, চেক থাকলে পরে
চেকটা দিয়ে দাও। স্যার বাদ দেন, আমাদের অফিসে একটা তো লাগবে, লোক পিয়ন লাগবে। দরকার। হ্যাঁ, তাহলে ওকে চাকরিটা দিয়ে দেন। হ্যাঁ দেয়া যায়, তুমি যেটা ভালো মনে করো। কি বলতেছো তুমি এগুলা? তুমি আমার নামাইতে পিয়নের চাকরির কথা বলছো? লজ্জা লাগছে না? আমি না তোমার গার্লফ্রেন্ড? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। চুপ! তোমার মতো মেয়ে আমার গার্লফ্রেন্ড হতে পারে না। যেই শুনেছো আমি অফিসের বস আর অমনি মাপ চাওয়া শুরু করছো, তাই না? দেখো মহসিন, কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আর তুমি একটু সামান্য কর্মচারীর সামনে আমাকে অপমান করতেছো কাক কর্মচারী বলতেছো? কেন? উনি তো বললো তোমার অফিসের কর্মচারী। ও কর্মচারী হলেও আমার ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বলছিলাম কি, দেখো যা হওয়ার হয়েছে, আমাদের সম্পর্কটা আবার আগের মতো করে নিয়ে না। কোনোদিনই সম্ভব না আগের মতন হওয়া। আরে শোনো না, আমি বলছিলাম কি, প্লিজ এরকমটা করো না, একটু আমার কথা শোনো। চুপ! নো, তুমি এখন থেকে আপনি বলবা। ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে। সালমান চলো। তাহলে চাকরিতে খুব দ্রুত জয়েন করো। স্যার ঠিকই তো, এটা আমার প্রাপ্যই ছিল। দেখো ফোনও ঢুকতেছে না। কি ব্যাপার, হঠাৎ অসময় ডাকলে? হ্যাঁ অসময় তো ডাকলাম, একটু তো তাড়াতাড়ি আসবা। একবার তো ভাববা যে এই মানুষটা তো এই সময় ডাকে না, হঠাৎ করে বাইরে এই সময় কেন ডাকলো? কি বলবা বলো। এইদিকে ঘটনা তো ঘটে গেছে, কি ঘটনা? এখনো বুঝতেছো না? হ্যাঁ, বুঝলে কি তোমাকে জিজ্ঞেস করে যে কি ঘটনা ঘটছে? খুলে বলো। তোমার আমার সম্পর্কের সবকিছু নিয়ে জেনে গেছে। কি? ঠিকই বলতেছি। এই তোমার মতো না, প্রথমবার শুনে আমিও অবাক হয়েছিলাম। কাল রাতে যে তুমি আমাদের বাসায় গেছিলা, তারপর তোমার সাথে আমার যা কিছু হয়েছে সবই নাকি ও দেখে ফেলছে। হ্যাঁ, এখন আমি তো বিষয়টা বুঝতে পারছি না কেমনি কি হইলো। আরে আমি তো ভাবছি ও ঘুমায় পড়ছে, আর তারপরে আমি তোমারে ফোন দিচ্ছি। বিশ্বাস করো, আমি তো তোমারে ডাকার আগে দেখলাম যে ও ঘুমায় পড়ছে, তারপরেও ডাকলাম, কিন্তু তারপরে এত কিছু কিভাবে দেখলো? আর তাছাড়া ও যে রুমে ঘুমাইছিল সেই রুমে তো আমরা ছিলাম না, আমরা তো পাশের রুমে ছিলাম। কিন্তু ও যে কিভাবে সবকিছু জেনে গেল, তুমি জানো? ওর কথাবার্তার ধরনা টোটাল পাল্টে গেছে। ও বলছে, মা শোনো, তুমি আর বাইরে বেশি বেরোবা না, আর কাকারে বলবা কাকা যেন এই বাড়িতে না আসে। হ্যাঁ বলছি, কেন কাকা আসলে সমস্যা কি? বলছে আমি চাই না, আর তাছাড়া আমি বাবাকে সবকিছু বলে দেবো। আমি তোর কথা শুনে অবাক, তুই বাবারে কি বলবি? বললো যে কাকার সাথে তুমি কি করো আমি সবকিছু দেখে ফেলছি। তুমি জানো, আমি আর শোনার পর বেশি কথা বাড়াইনি, যদিও ওরেকে ধমক দিচ্ছে, তুই একটা চট থাপ্পড় দিয়ে চুপ করে থাকতে বলছে। আর ইচ্ছা করেও না, ওরে আজকে প্রাইভেটেও যাইতে দিই না, স্কুলেও যাইতে দিই না, ওরে বাড়িতেই রাখছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা, ওরে যে স্কুলে যাইতে দিব, স্কুলে যাওয়ার পর যদি কোনো বান্ধবীকে বলে দেয়, তখন যদি ওই বান্ধবী যা তার বাড়িতে বলে, তাহলে ঘটনাটা কোথায় যাবে ভাবো। আবার প্রাইভেটও দিলে তোর বান্ধবী আছে, দু একজন আছে না খুব ভালো সম্পর্ক, ছোট মানুষ, যদি তাদেরকে বলে যায়, তখন তোমার আমার কি হবে? তার চেয়ে বড় ভয়, ওর বাবা তোর সাথে প্রতিদিন কথা বলে, কথা বলার সময় যদি ওর বাবাকে কিছু বলে দেয়, তখন কি হবে? আর তুমি তো জানো ওর বাবা কেমন মানুষ। ওর বাবা যদি এইগুলো ভুল করে জানতে পারে, তাহলে কিন্তু আমি শেষ, আমার সরাসরি ডিভোর্স দিয়ে দিবে। আর তোমার অবস্থানটা ভাবো, যদি জানতে পারে যে ওর ভাই এরকম একটা কাজ করছে, তোমার অবস্থা কি করবে? তুমি তো আমার চেয়ে তোমার ভাইকে বেশি ভালো করেছিল। এখন আমি জানি না আমি কি করব। তোমার আসলে কমন সেন্স বলতে কোনো জিনিস নেই। তোমাকে বলছে ও যখন ঘুমায় তখন তুমি আমাকে ডাকবা, তুমি আগে ডাকলা কেন? তুমি এখন আমার উপর দোষ চাপাচ্ছ না? আচ্ছা তোমার কি মনে হয় আমি কি চাইছিলাম যে বিষয়টাও জানে যায়? আরে আমি তো নিজেও জানি যে বিষয়টা জানো, কিন্তু এইভাবে ঘটনাটা ঘটবে আমি কিভাবে বুঝবো? তুমি তো এর আগে আমারে বলছিলা যে দেখো ও জাগনা থাকতে ডাকবা না, আর তারপর থেকে বলো ও জাগনা থাকতে কখন ডাকছি? আমিও তোমারে বলছি জাগনা থাকতে তুমি আসবা না, ও বাড়িতে থাকলে তুমি বেশি আসবা না। ও যখন বাড়িতে থাকলে আমি কিন্তু তখনই তোমাকে ডাকি, ও বাড়িতে থাকা অবস্থায় কিন্তু আমি তোমাকে ডাকলেও না, আর ডাকলেও তোমার সাথে কিন্তু স্বাভাবিক ব্যবহার করি।
কিন্তু কেমনে হলে সেটাই বুঝলো না। আর তাছাড়া তুমি তুমি আগে যে ঘুমের ওষুধটা দিছিলা, ওইটা তো এখন আর খাওয়ানো হয় না, কারণ ও তো এখন সকাল সকাল ঘুমে পড়ে। এর জন্য ভাবি যে ছোট মানুষ কন্টিনিউ যদি ঘুমের ওষুধ দিই তাহলে যে আবার হিতে বিপরীত হয়ে যায়, তার জন্য তার ঘুমের ওষুধ দিতাম না। কিন্তু ও সবকিছু যে কিভাবে বুঝে গেল সেটা বুঝলাম না। এই শোনো, এখন একটু রাগারাগিটা বন্ধ করো। আমি যেটা বলি সেটা একটু বোঝার চেষ্টা করো, একটু শোনার চেষ্টা করো। এটা রাগারাগির সময় না, এখন আমাদেরকে ভাবতে হয় কিভাবে এখান থেকে বাঁচা যায়, না হলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। আর আমরা তো ভেবেছিলাম যে পালিয়ে যাব, বিয়ে করবো আমরা, সব বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি ফিরে আসবে সেটা তো ভাবিনি। আমি চেয়েছিলাম তোমার ভাই এবার আসলে ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব আমার নামে করে নিব। আর তাছাড়া তুমি তো তেমন একটা কিছু করো না, তুমি তো চলো আমার টাকাতে। এখন যদি আমরা পালিয়েও যাই, যা করবোটা কি, খাবোটা কি? তাই ভাবলাম তোমার ভাই এবার আসলে আর তো মাত্র কয়েকটা মাসের ব্যাপার, কিন্তু এর মাঝখানে তো সবকিছু জেনে গেল। এখন শোনো, এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, ওইদিকে আবার একটু দেরি হলে মেয়ে বলবে কোথায় গেছিলা। আমি বলি কি, এখন রাগারাগি না করে আমাদের ভাবতে হবে কিভাবে আর সমাধান করি। এখন কি করবো তুমি সেইটা বলো। তাহলে তোমার মেয়েকে শেষ করে দাও। কি বলতেছো তুমি? আরে ও আমার মেয়ে, আরে না হয় কিভাবে শেষ করব? আচ্ছা তুমি দেখো, এই স্যার আমাদের হাতে উপায় কি? যদি জানাজানি হয় বিষয়টা তাহলে কি হবে তুমি জানো? সেটা আমি জানি, এটা জানা জানি হলে আমি আমার বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না, এই সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে এই সমাজ থেকে বের করে দেওয়া হবে, আমার বাবা মা মেনে নিবে না, স্বামীও তালাক দিবে। আর এদিকে তুমি, তোমারও কিন্তু একই অবস্থা হবে। আমরা কি করবো? হ্যাঁ, আর তাছাড়া যদি আমাদের নামে মামলাও করে তখন আর এক সমস্যায় পড়ে যাব। মামলা টামলা ওষুধ পরে থাকবে, আমি যেটা বলি তুমি সেটা করো। আমি তোমাকে ঘুমের ওষুধ দেবো, তুমি ঘুমের ওষুধ খাওয়াইয়ে তুমি করে দাও, শেষ করে দাও। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শেষ করলে তো হবে না, কোনো একটা দোষ চাপাইতে হবে। এক কাজ করি, আমাদের বাড়ির পাশে যে মসজিদ আছে না, যদি ওকে মেরে ওই লাশটা যদি মসজিদের উপরে রাখা যায় তাহলে আমরা তাই বলতে পারবো যে হয়তো ছোট মানুষ খেলতে গেছিল, ওই মসজিদের উপরে দোষটা চাপাই দেওয়া যাবে যে সে হয়তো ধর্ষণ করছে তারপর মেরে ফেলছে। তাহলে আর যাই হোক, তোমার আবার দিকে কেউ আঙুল তুলবে না, আর বিষয়টা কেউ জানলেও না। আর এটা সত্যি তাড়াতাড়ি করা উচিত, নাহলে কেউ বিষয়টা জেনে গেলে একটা প্রমাণ থাকলে তখন সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে শোনো, এদিকে সন্ধ্যা লাগছে, মেঘও প্রচুর লাগছে, বাড়ি ফিরতে হবে। তুমি এখন আমার সাথে চলো, যা ওষুধটা কিনে দাও। আর হ্যাঁ, আমি কল দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু চলে আসবা, তারপর বাকি ব্যবস্থা করতে হবে। দেখো, আচ্ছা ঠিক আছে, আপনি দেরি না করে চলো, বাদ দাও, পরে যা বলবো পরে শুনবো, চলো। চলো। কি তাহলে তোমার কাজই কি এটা? তুমি তুমি আমরা থাপ্পড় কেন মারলা? হ্যাঁ, আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আরে এখানে তুমি কেন? আমি কেন বুঝতে পারছো না? দেখো সালমান, আমি এখানে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর তাছাড়া আমি যে তোমাকে এখানে ডাকি নাই, কেন আসতো? আর ওর সামনে আমি তোমার সাথে কোনো কথা বলতেও চাই না। আর এখানে যেটা হচ্ছে সেটা ওর আর আমার ব্যক্তিগত বিষয়, এর মাঝখানে তুমি কেন ঢুকছো? তাহলে এটা তোমার ব্যক্তিগত বিষয়। ভাই, আপনার থেকে কত টাকা নিছে? এই শোনো, এটা আমি আর আমার বয়ফ্রেন্ড বুঝবো, টাকা নিয়ে কিনি না সেটা আমি বুঝবো, তোমার কেন এত মাথা ব্যথা? বলেন কত টাকা নিছে? ভাই, আজ 2 মাস ধরে আমাকে নিয়ে একটা আইফোন কিনে যাচ্ছে, কিন্তু আমি আইফোন কিনে দিতে পারিনি জন্য আমাকে চল মারল। বিশ্বাস করেন ভাই, আমিও খুব ভালোবাসি। আরে আমার ভাইডারে একটা আইফোন না দিয়ে পারে গার্লফ্রেন্ডে চলে যাচ্ছে। ইসরে ভাই, আপনি তো একটা আইফোন, 5 লাখ টাকা দিয়ে আমি টিকা রাখতে পারিনি। দেখো সালমান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। চুপ! আমি বাড়াবাড়ি করতেছি? এরকম তুমি বহুত মানুষের জীবন নষ্ট করছো। সোনার ভাই, ওই 999 ফোন নেন। আচ্ছা রাখেন, আমি দিচ্ছি। হ্যাঁ দাও, তুমি 349 ফোন দাও। তুমি কি ভাবছো তাতে আমি ভয় পাবো? না, পাবো না, কারণ আমি যেভাবে বেঁচে আছি না, ওর চেয়ে পুলিশ এসে যদি আমাকে নিয়ে যায় না, ওখানে অনেক ভালো থাকবো। তোমার কি মনে হয়? হ্যাঁ, এই যে আমি তোমার ফোন রিসিভ করি না, তোমার সাথে দেখা করি না, আমি পালায় পালায় ঘুরে বেড়াই ইচ্ছা করে, তুমি জানো একটা মানুষের কতটা কষ্ট হয়? আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি তোমার থেকে 5 লাখ টাকা নিচ্ছি। তোমার চোখে আমি কি? তোমার চোখে আমি ভিলেন হয়ে গেছি, আমি খারাপ একটা মেয়ে। তোমার কাছে কি মনে হয়
যে হ্যাঁ এই মেয়েটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিভিন্ন ছেলেদেরকে পটায় আর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নেয়। কিন্তু একটাবার জিজ্ঞেস করছো টাকাটা আমি কেন নিই? কেন জিজ্ঞেস করবা? কারণ তোমাদের চোখে তো মেয়েরা খারাপ, কিন্তু একটা মেয়ে যে কেন খারাপ হয় সেই গল্পটা কখনো না তোমরা জিজ্ঞেস করো না। আরে আমি তোমার সাথে চিট করেছিলাম, তোমার থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম, আর তার জন্য হয়তো আমার মা আজও বেঁচে আছে। কারণ ওই 5 লাখ টাকা আমার কাছে কতটা মূল্য ছিল সেটা তুমি বুঝবা না। হ্যাঁ, তুমি বড়লোক বাবার ছেলে, তোমার কাছে 5 লাখ টাকা কোনো টাকাই না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য 5 লাখ কেন, 10 লাখ টাকা ঢালতে পারো। কিন্তু আমাদের মতো গরিবের কাছে 5 লাখ টাকা মানে একটা জীবন। কি অবাক হচ্ছো? সত্যি বলছি, 5 লাখ টাকার মানে হচ্ছে আমাদের কাছে একটা জীবন। ওই দিন যদি তুমি 5 লাখ টাকা না দিতা, সত্যি বলছে আমার মা বেঁচে থাকতো না। হ্যাঁ, খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়, আর তখন থেকে না এই ছোট থেকে তিল তিল করে আমার মা আমাকে বড় করছে। ছোটবেলা থেকে দেখে আসছি মা অনেক কষ্ট করতো, একদিকে চাকরি করতো, পাশাপাশি যে সময়টুকু পাইতো না মানুষের বাসায় কাজ করতো। আমাকে না মা তেমন সময় দিতে পারতো না, কিন্তু তবুও না সেই ছোট্ট হিসাবে আমার মনে কোনো অভিমানই ছিল না। কারণ আমি জানতাম আমার মা এই যে রাত দিন যে পরিশ্রম করে না শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য। একা একটা মানুষ, থাকা খাওয়া ঘর ভাড়া সবকিছু তাকে বহন করতে হতো, পাশাপাশি আমার লেখাপড়া। এইদিকে করতে করতে মার না নিজের প্রতি কোনো খেয়ালই ছিল না। মাঝে মাঝে মার জ্বর আসতো, মাকে বলতাম মা ডাক্তার দেখাও, বলতো আরে না, সামান্য তো জ্বর, এর জন্য ডাক্তার দেখানো কি আছে, 2 দিন হলে ঠিক হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মায়ের শরীরটা খারাপ করতে থাকে, আর আমিও আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকি। কিন্তু একটা সময় পর মা একদম বিছানা থেকে উঠতে পারলো না, আর তখন ডক্টরের কাছে গেল। ডক্টরের কাছে যা জানতে পারি মা অনেক বড় একটা রোগে এসে গেছে, আর মাকে সুস্থ করতে হলে অনেক টাকার দরকার, তাছাড়া আমার মাকে বাঁচানো যাবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার চোখের সামনে যদি তোমার মাকে দেখতা যে মৃত্যুর পথযাত্রী, তাহলে তুমি কি করতা? আমি তো সামান্য তোমার থেকে চেয়ে টাকা নিচ্ছি, আমার জায়গায় তুমি হলে আমার কাছে মনে হয় যদি চুরি ছিনতাই টাকা করতে হতো না তাও করতাম। তাই আমার কাছে কোনো অনুশোচনা বোধ নেই। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছি, অনেক কিছু বলে তোমার থেকে টাকা নিচ্ছি। আমি তোমাকে ভালোবাসিনি, ভালোবাসার নাটক করেছি। কেন জানো? কারণ আমি তখন বুঝতে পারছিলাম ডাক্তার বলছিল আমার অনেক টাকা লাগবে, আর সেই টাকার জন্য আমার তোমাকে লাগবে। কারণ তোমার সাথে সম্পর্কে জড়ালে আমি অনেক টাকা পাবো। আর তাই দিনের পর দিন মিথ্যা কথা বলে টাকা নিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করেছি। এটাকে আমি ভুল করেছি? আর সেটা যদি বলো ভুল করেছি, তাহলে হ্যাঁ আমি ভুল করেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার মা এখন সুস্থ আছে, চোখের সামনে আমি আমার মাকে দেখতে পাই। আর এই যে বলবা এই ছেলেটার সাথে কেন আমি এখন চিট করছি, কেন এই ছেলেটার থেকে টাকা নিচ্ছি, কারণ আমি তো তোমাকে ছাড়তে চাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। কেন? আমি নাকি টাকার জন্য তোমার সাথে সম্পর্ক করছি? আমি খারাপ মেয়ে, আমি এরকমই, আমি অনেক ছেলের সাথে এরকম করি। তখন তো বাধ্য হয়েছিলাম, কারণ আমি না আমার তেমন যোগ্যতা আছে যে কোথাও গেলে আমাকে চাকরি দিবে। আমি অনেক জায়গায় খুঁজেছি, কেউ দেয় না, আর মানুষের বাড়িতে আমাকে কাজও নেয় না। সবাই বলে তোমার বয়স কম, এই বয়সে তোমাকে বাড়িতে রাখা যাবে না। আর যদি কেউ রাখতেও চায় আমাকে বাজে প্রস্তাব দেয়। আমি কি করতাম? নষ্ট হয়ে যাইতাম। নিজের বিবেকের কাছে সেটা পারিনি। তাই আমার কাছে মনে হয়েছে কাউকে নিজের শরীর বিলানোর চেয়ে কারোর সাথে প্রেমের নাটক করাটা মনে হয় খুব বেশি অন্যায় নয়। আর এই যে এই ছেলেটা, আমি জানি ওর অবস্থা ভালো নয়, কিন্তু ও তো আমাকে ভালোবাসে, আর ও ভালোবাসার জন্য না যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে। আমার মা এখনো পুরো সুস্থ না, আমার মায়ের এখনো চিকিৎসা চলছে, আর তার কন্টিনিউ ওষুধ লাগে। আস্তে আস্তে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। ভাবছিলাম আইফোনের কথা বলে ওর থেকে কিছু টাকা নিলে ঋণটাও শোধ হবে, পাশাপাশি মায়ের কিছুদিন ওষুধটা বহন করতে পারবে। কিন্তু এর মাঝখানে তুমি যেভাবে সামনে আসলো না, এসে ওর সামনে আমার মুখোশটা খুলে দিলে। আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ কি? 999-এ ফোন দিবা, পুলিশে ধরাই দিবা। আরে দাও দাও,
অন্তত এই নিজেকে পালায় বেড়াইতে হবে না, এত যন্ত্রণাটা নিজের ভিতরে লুকায় রাখতে হবে না। আরে দাও, দাঁড়ায় আছো কেন, দাও। নাকি আমার কথাগুলো শোনার পর ভাবতেছ কি করা উচিত? 999 ফোন দিবা, নাকি এলাকার লোকজনকে ডেকে আমার নামে খারাপ বদনাম দিবা? শোনো, তোমাদের দুজনে যা খুশি করো। কাল সত্যি আমি দোষী, আর আমার দোষ স্বীকার করতে আজকে কোনো আপত্তি নেই। সূচনা, তোমার আম্মু যে অসুস্থ, তুমি আমাকে একটাবার বলবে না? তুমি যদি একটাবার বলতে, না তোমার টাকার সমস্যা হইতো, না এখানে তোমার অপমানিত হইতে হইতো। দেখো, আমি না বুঝে আমি তোমাকে অনেক অপমান করছি। যাই হোক, এখন তোমার আম্মুর চিকিৎসা করতে যা টাকা লাগবে তুমি আমাকে বলবে, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তুমি এরকম আর কারোকে ঠগায়ও না। দেখো, এই ছেলেটা তোমাকে ভালোবাসে আর তুমি তাকে ঠগাচ্ছ। তুমি ঠিকই বলেছো। সত্যি আমি বুঝতে পেরেছিলাম যে ও সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু বিশ্বাস করো, একটা মানুষ যখন তার পরিবার নিয়ে এতটা অসহায় অবস্থায় থাকে, সেটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বলে সত্যি বোঝানো সম্ভব না। আর তার মাঝখানে প্রেম ভালোবাসা, এটা আমার মাইন্ডে আসতে প্রশ্নই আসে না। ওরকম মন মানুষের মধ্যে আমি থাকি না। আমি যখন বাইরে আসি তখন প্রেমের অভিনয় করি, কিন্তু বাড়িতে গেলে যখন মায়ের মুখের দিকে তাকায় আমার মাঝে মাঝে অনুশোচনা বোধ হয়, কিন্তু কি করবো, মা তো। তবে আজকে তুমি যে কথাটা বললা, যে আশ্বাসটা দিলা, তাতে সত্যি আমার বলতে আর কোনো আপত্তি নাই। আমি যা করছি ভুল করছি, প্লিজ আমার তুমি মাফ করে দিও। আর হ্যাঁ, তোমার সাথে এরকম করাটা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার জাস্ট ফ্রেন্ড ভাবতাম। আচ্ছা, আমরা বন্ধু হয়ে থাকতে পারি না সবাই? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আমার ক্ষমা করে দিছো? আচ্ছা, তোমার আম্মুর চিকিৎসার জন্য কত টাকা লাগবে? দেখো, ডাক্তার তো বলেছে কন্টিনিউ ওষুধ খাইতে, প্লাস সামনের মাসে একটা চেক আপ আছে, সেখানে 30-40 হাজার টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মুর চেক আপের সময় যা টাকা লাগে সব আমি দেবো। আচ্ছা, বলছিলাম কি, যদি তোমাদের আপত্তি না থাকে, চলো না একবার যাওয়ার মায়ের সঙ্গে দেখা করে আসবা। হ্যাঁ শিওর, চলো। ঠিক আছে, চলো। চলো। না